ওয়েলকাম স্টুডেন্টস। আজকে প্রথমেই আমি একটি কথা বলছি, যেটা হলো যে আমার চ্যানেলে তোমরা বিষয়গুলি দেখছো, পলিটিক্যাল সায়েন্স দেখছো, হিস্ট্রির উপরে আলোচনা দেখছো, ক্লাস 9-10-এর অনার্স, MA, ইউপিএসসি, নেট, WBCS বিভিন্ন বিষয়ে আমি সপ্তাহে আলোচনা করছি বিভিন্ন ভিডিওতে। তো যারা দেখছো অনেকেই হয়তো এখনও সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। তা আজকের আমার ভিডিওতে আলোচনার বিষয় হলো তোমার ইলেকশন ব্যবস্থা, ভারতবর্ষের ইলেকশন মেথড অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ইলেকশন ব্যবস্থার পদ্ধতি এবং ইলেকশন ব্যবস্থার বা নির্বাচন ব্যবস্থার প্রক্রিয়া, এই নির্বাচন ব্যবস্থার প্রক্রিয়াকে কিভাবে সংস্কার করা হয়েছে, বিভিন্ন সময়ে নির্বাচন ব্যবস্থাকে আরও উন্নত করবার জন্য সুপারিশ করা হয়েছে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তা আমাদের ভারত জনসংখ্যার দিক থেকে এবং আয়তনেও বড় দেশ, জনসংখ্যার দিক থেকে বেশি, তাই আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক সিস্টেম। তোমরাও জানো যে সংবিধানের প্রস্তাবনাতেও ডেমোক্রেসি শব্দটা উল্লেখ আছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভারতবর্ষে চালু আছে, সংসদীয় গণতন্ত্র চালু আছে। তো এই ব্যবস্থাতে ইলেকশন মাস্ট, নির্বাচন অবশ্যই প্রয়োজন। এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের সরকার তৈরি হয়, সরকার পরিবর্তন ঘটে এবং জনগণই হচ্ছে এই নির্বাচন ব্যবস্থার মূল শক্তি। এবং সেখানে আমরা দেখব যে উই দি পিপল অফ ইন্ডিয়া, যেটা তোমার প্রেয়াম্বলে উল্লেখ আছে, আমরা ভারতের জনগণ, এটাকেও একটা তাৎপর্যপূর্ণ করে তোলা হয়েছে ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে। তাই আমরা দেখব যে ভারতের নির্বাচন ব্যবস্থা যত উন্নত হয়, আমাদের দেশের গণতন্ত্র তত উন্নত হবে, গণতন্ত্র তত সফল হবে, বাস্তবে রূপায়িত হবে। তবে আমাদের দেশের যে নির্বাচন কমিশন, তার দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করা, স্বাধীনভাবে নির্বাচনকে পরিচালনা করা, নিরপেক্ষভাবে নির্বাচনকে পরিচালনা করা, কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না। আমরা আগের দুটি ভিডিওতে আলোচনা করেছি নির্বাচনের যে ত্রুটি, ইলেকশন কমিশনের ত্রুটি বিচ্যুতি আলোচনা করেছি। আজকে আমাদের ভারতের যে নির্বাচন ব্যবস্থা, ইলেকশন সিস্টেম এবং ইলেকশন যে প্রসেস, এ বিষয়ে আমরা জানি যে আমাদের সংবিধানের 15 অংশে, পার্ট 15 অর্থাৎ 15তম অংশে উল্লেখ আছে, 324 ধারাতে উল্লেখ আছে। তো এগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমরা দেখব যে আমাদের ভারতের নির্বাচন সম্পর্কিত বিষয়ে বিভিন্ন আইন তৈরি হয়েছে, সেই আইনগুলো আমরা উল্লেখ করছি। 1 নম্বর আইন হলো দি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট। এটা 1950 সালে পাশ হয়েছে। দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 সালে পাশ হয়েছে। তারপর দি প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাক্ট 1952 সালে পাশ করা হয়েছে। আর 4 নম্বর হচ্ছে দি ডেলিমিটেশন অ্যাক্ট 2002 সালে পাশ করা হয়েছে। এই সমস্ত আইনগুলির মধ্য দিয়ে আমাদের সাংবিধানিক যে ব্যবস্থা ইলেকশন সম্পর্কে, সেগুলিকে বাস্তবে রূপায়িত করবার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখব যে 1970 সালের আগে ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কারের
বিষয়ে কোনো আলোচনা হয়নি, বা আমাদের গণতান্ত্রিক কাঠামোতে ইলেকশনের যে নিরপেক্ষতা, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা, এই ব্যাপারে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। তা আমরা দেখব যে 1974 সালে তোমার জেপি নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, তোমার জয়প্রকাশ নারায়ণ, এমজি মভলঙ্কর, এমজি তোমার তারাকুণ্ডে, হ্যাঁ, এরা একটা মানে নির্বাচন নিয়ে ভাবনা চিন্তা করেছেন এবং একটা কমিটি তৈরি হয়েছে, যে কমিটির নাম দেওয়া হয়েছে তোমার যে কমিটির নাম এমভি তারাকুণ্ডের নাম অনুযায়ী তারাকুণ্ডের কমিটি নাম দেওয়া হয়েছে। এই তারাকুণ্ড কমিটি ভারতের নির্বাচনকে আরও ভালো করবার জন্যে, সুষ্ঠুভাবে করবার জন্য, নিরপেক্ষভাবে করবার জন্য কিছু সুপারিশ করেছে। তারাকুণ্ডে কমিটি নাম্বার 1 সুপারিশ হচ্ছে যে নির্বাচন কমিশন যেটা ভারতবর্ষে গঠিত হয়, 1 সদস্য বিশিষ্ট তখন নির্বাচন কমিশন গঠিত হতো, সেই নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিতে হবে, স্বতন্ত্র অধিকার দিতে হবে নির্বাচন পরিচালনা করার জন্য। বিচার বিভাগ যেমন স্বাধীনভাবে কাজ করে, তারাকুণ্ডে কমিটি সুপারিশ করছে যে নির্বাচন কমিশন বিচার বিভাগের মতোই স্বাধীনভাবে কাজ করবে। 1 নাম্বার সুপারিশ। নাম্বার 2 হচ্ছে যে নির্বাচন কমিশনের দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারকে নিয়োগ করছেন। এক্ষেত্রে ক্ষমতাসীন রাজনৈতিক দলের বা প্রধানমন্ত্রীর একটা রাজনৈতিক প্রভাব পড়তে পারে বা লক্ষ্য করা যায়। তাই তারাকুণ্ডে কমিটি বলেছে যে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা, এই 3 জনকে নিয়ে গঠিত একটা কমিটি তৈরি হবে। সেই কমিটির পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি ইলেকশন কমিশনের সদস্যকে নিয়োগ করবেন। এটা হলো 2 নাম্বার সংস্কারের প্রস্তাব। 3 নাম্বার প্রস্তাব তারাকুণ্ডে কমিটি রেখেছে যে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, একটা স্বতন্ত্র সংস্থা, কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা নেয়, অ্যাপয়েন্টমেন্ট দেয়, ইত্যাদি ইত্যাদি, একটা স্বাধীনভাবে কিন্তু কাজ করে, ভূমিকা পালন করে ইউপিএসসি। তো ইউপিএসসির সদস্যদের ইউপিএসসির মতোই নির্বাচন কমিশন ভূমিকা পালন করবে স্বাধীনভাবে। এটা ভারতবর্ষে হয় না। সুতরাং 1975 সালে যে তারাকুণ্ড কমিটি, আমি আগেই বলেছি যে তারাকুণ্ডে কমিটি এটা 1975 সালে গঠিত হয়েছে। আর নির্বাচন নিয়ে ভাবনা চিন্তা 1974 সালে জেপি নারায়ণ করেছেন এবং কয়েকজন ব্যক্তি। তারই ভিত্তিতে যে তোমার তারাকুণ্ডে কমিটি গঠিত হয়েছে, সেই তারাকুণ্ড কমিটির 3 নাম্বার সুপারিশে আমরা কি বললাম? আমরা বললাম যে ইউপিএসসির মতো আলাদা স্বতন্ত্রভাবে ভূমিকা পালন করতে দিতে হবে ভারতের ইলেকশন কমিশনকে। 4 নাম্বার সুপারিশ হলো যে তোমার কেন্দ্রে যেমন ইলেকশন কমিশন গঠিত হয়, কেন্দ্রের ইলেকশন কমিশনের গঠনের সদস্য হিসাবে রাজ্যের কোনো প্রতিনিধি থাকতে পারে না, তো রাজ্যের প্রতিনিধি থাকার ব্যবস্থা করতে হবে এবং কেন্দ্রের অনুরূপ রাজ্যেও ইলেকশন কমিশন গঠন করতে হবে। কারণ হচ্ছে ভারত ফেডারেল স্ট্রাকচার, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। 5 নাম্বার তারাকুণ্ডে কমিটির সুপারিশ হলো, তারাকুণ্ডে কমিটির 5 নাম্বার সুপারিশ কি? উপনির্বাচন কখন হয়? কোনো প্রার্থী হঠাৎ মারা গেলে, কোনো প্রার্থী পদত্যাগ করলে ইত্যাদি কারণে উপনির্বাচন হতে পারে। জেনারেল নির্বাচন হচ্ছে সব সিটে নির্বাচন হবে,
নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়। তোমরা জানো জেনারেল নির্বাচন লোকসভার 5 বছর অন্তর হয়, বিধানসভার 5 বছর অন্তর হয়, রাজ্যসভা সদস্যরা প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য বিদায় নেন, আর 2/3 সদস্য সবসময় থাকেন, 6 বছর কার্যকাল। তো যাই হোক, আমরা এখানে বলবো যে ইলেকশনটা ওই যে যেটা হলো বাই ইলেকশন বলা হয় ইংরেজিতে, এই বাই ইলেকশন 6 মাসের মধ্যে করতে হবে, 6 মাসের মধ্যে করতে হবে। তারাকুণ্ড কমিটির এই হচ্ছে তোমার সুপারিশ। আর হচ্ছে 6 নাম্বার কি, 6 নাম্বার সুপারিশ হলো যে তোমার ইলেকশন কমিশন যে রিপোর্টটা দেয় না, সেই ইলেকশন কমিশনের রিপোর্টকে পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ হতে হবে। পার্লামেন্ট অনুমোদন করবে, ইন্ডিয়ান পার্লামেন্ট ইলেকশন কমিশনকে। আর এখানে মনে রাখতে হবে যে মেম্বাররা তোমার একটা মানে কি বলবো, একজন ব্যক্তি 2টো কেন্দ্রের বেশি দাঁড়াতে পারবে না, প্রার্থী হতে পারবে না। এবার হলো তোমার 7 নাম্বার সুপারিশ কি? 7 নাম্বার সুপারিশ হচ্ছে যে তোমার কি বলবো, 7 নাম্বার সুপারিশ হচ্ছে যে মানে ইলেকশনের আগে ইলেকশনে যারা প্রার্থী হয় তারা সরকারি গাড়ি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ক্ষমতাসীন দলের কোনো মন্ত্রী বা কোনো এমপি এমএলএ, রাজ্য বিধানসভার এমপি তোমার বিধায়ক, রাজ্য আইনসভার সদস্য, বিধায়ক, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমপি হলে তোমার কেন্দ্রের মন্ত্রী, তারা কিন্তু সরকারি গাড়ি ব্যবহার করতে পারবে না ইলেকশন ঘোষিত হলে। তা এটা তার সঙ্গে তারাকুণ্ডে কমিটির একটা বক্তব্য। আর তাহলে আমরা দেখছি যে তারাকুণ্ডে কমিটি যে বক্তব্য রেখেছে, সে আরেকটা কথা যে তারাকুণ্ডে কমিটি বলেছে যে নির্বাচনের বয়স হলো 21 বছর। তোমরা জানো যে মূল সংবিধানে 21 বছর বয়স্ক ভারতের নাগরিক তারাই ভোট দিতে পারবে, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে এই ভোটটা দিতে পারবে। 21 বছর বয়স ছিল, সেটাকে 1975 সালের এই তারাকুণ্ডে কমিটির সুপারিশে বলা হলো যে এটা 18 করতে হবে। তারপর আমরা দেখব যে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের আচরণবিধি এই সম্পর্কে সুপারিশ করেছে সংস্কার করার জন্য নির্বাচন ব্যবস্থাকে 1983 সালে তোমার ত্রিবেদী কমিটি আর কে ত্রিবেদী কমিটির কি সুপারিশ, যে পার্টির যে ডেফিনিশন, পার্টি কাকে বলে, জাতীয় দল কখন হবে, আঞ্চলিক দল কাকে বলে, জাতীয় দল কাকে বলে, তারপরে প্রার্থীদের নামের তালিকা কিভাবে করা হবে, এ সমস্ত বিষয়ে নির্বাচনের ব্যবস্থাতে ভাবতে হবে। আর কে ত্রিবেদী কমিটির এই হলো বক্তব্য। আর তোমার মানে কি বলবো, মানে নিরস্ত্রীকরণের উপর গুরুত্ব দিতে হবে নির্বাচন ব্যবস্থাতে। যে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা বা কোনো অস্ত্র ব্যবহার নির্বাচনের সময় করা যাবে না, এটা হলো আর কে ত্রিবেদী কমিটির বক্তব্য। এবং এখানে বলা হলো যে দল ত্যাগ যে ব্যাপারটা ভারতবর্ষের রাজনীতিতে, নির্বাচনী ব্যবস্থাতে একটা বিরাট ভূমিকা পালন করে। আয়ারাম গয়ারাম এটা দেখা যায়, একই ব্যক্তি দেখা যায় যে এক সপ্তাহে 7 দিনে 7 বার দল ত্যাগ করেছে। তা এটা বন্ধ করতে গেলে পার্টির যে ডেফিনিশন, দল ত্যাগ বিরোধী আইন, এগুলো পাস করতে হবে, এটা ত্রিবেদী কমিটির বক্তব্য। এবার আমরা দেখব যে 1990 সালে আরেকটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিও ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেছে, যে পরিবর্তন আনতে হবে। 1990 সালের কমিটির নাম কি? দীনেশ ত্রিবেদী কমিটি, দীনেশ গোস্বামী কমিটি, ত্রিবেদী নয়, দীনেশ গোস্বামী কমিটি, দীনেশ গোস্বামী কমিটি। এর কি বক্তব্য? এর বক্তব্য হচ্ছে যে তোমার ইলেকশন কমিশন তোমার এতদিন পর্যন্ত, 90 পর্যন্ত আমি বলছি,
যে একজন সদস্য নিয়ে ইলেকশন কমিশন। তাই দীনেশ ত্রিবেদী বারবার বলি যে ভুল করে মাফ করবে। দীনেশ গোস্বামী যে কমিটি, সেই কমিটি এর 1 নম্বর সুপারিশ হলো যে ইলেকশন কমিশনের সদস্য একজন নিয়ে নয়, 3 জন নিয়ে গঠিত হবে। তবে 3 জনের বেশি হবে না, 3 জন নিয়ে, একাধিক জন নিয়ে হবে। এবং আমরা তারাকুণ্ডে কমিটিতে 3 জনের কথা বলা হয়েছিল, সেটাকে এখানে বলা হলো যে মানে একাধিক জন, হ্যাঁ, আর ওখানে 3 জনের বেশি হবে না কথা বলা হয়েছিল। তো যাই হোক, আমরা 2 নম্বর গোস্বামী কমিটি, দীনেশ গোস্বামী কমিটি 2 নম্বর বক্তব্য যে চিফ ইলেকশন অফিসার, চিফ মানে প্রধান নির্বাচনী যে মুখ্য নির্বাচনী অফিসার, প্রধান বা মুখ্য নির্বাচনী অফিসার নির্বাচন সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত থাকবে, স্বাধীনভাবে যুক্ত থাকবে, তাকে নিয়ন্ত্রণ করা যাবে না। 3 নম্বর, ভোটার লিস্ট তৈরি করা হবে। ভোটার লিস্ট তৈরি করা হবে তোমার নির্বাচনের লাস্ট ডেট পর্যন্ত, নির্বাচন শুরু হওয়ার আগে যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট অবধি ভোটার লিস্টকে তৈরি করতে হবে এবং ভোটার লিস্টকে সংরক্ষণ করতে হবে, ভোটার লিস্টকে সংরক্ষণ করতে হবে। 4 নম্বর তোমার সুপারিশ হলো দীনেশ গোস্বামী কমিটি 4 নম্বর সুপারিশ হচ্ছে যে তোমার অপরাধমূলক কাজ হলে ইলেকশনের অপরাধমূলক কাজ হয়, রিগিং হয়। আমরা দেখেছি 1972 সালে নির্বাচনে ব্যাপকভাবে রিগিং হয়েছে, বুথ ক্যাপচারিং হয়েছে, বুথ দখল করে নিয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়গুলিকে মানে এগুলো হচ্ছে একটা অফেন্স, ক্রিমিনাল অফেন্স, হ্যাঁ, এবং সশস্ত্র বাহিনী সশস্ত্রভাবে ভোটারদের উপর চাপ সৃষ্টি করা, হ্যাঁ, অস্ত্র শক্তি প্রয়োগ করা, এই যে এগুলো হচ্ছে অপরাধ এই নির্বাচনের। তাহলে নির্বাচনের অপরাধমূলক যে কাজ সেগুলো চিহ্নিত করতে হবে। 5 নম্বর সুপারিশ, 5 নম্বর সুপারিশে কি বলা হয়েছে? 5 নম্বর যে বুথ দখল, জাল ভোট দেওয়া, বুথ দখল বন্ধ করতে হবে, তারপরে রিগিং, কারচুপি বন্ধ করতে হবে, বাহুবলের মাধ্যমে ভোট প্রদানে বাধ্য করা বন্ধ করতে হবে, অর্থ লোভ দেখিয়ে ভোট নেওয়া, তারপরে অর্থের দাপট, এগুলি বন্ধ করতে হবে। 6 নম্বরে তোমার এই দীনেশ গোস্বামী কমিটি সুপারিশ হলো যে আদর্শ নির্বাচনী আচরণবিধি তালিকায় লিপিবদ্ধ করতে হবে। কি আচরণ মানবে ভোটাররা, মানবে পার্টিগুলো, মানবে পার্টির ক্যাডাররা, মানবে নির্বাচনে অফিসাররা মানবেন ইত্যাদি, এই বিষয়গুলো নির্বাচনী আচরণ, এগুলো একটা নিয়মের মধ্যে লিপিবদ্ধ করতে হবে। 7 নম্বর সুপারিশ, 7 নম্বর সুপারিশে বলা হলো যে লোকসভার নির্বাচনেই হোক আর তোমার রাজ্য আইনসভার, বিধানসভার নির্বাচনেই হোক, একজন প্রার্থী 2টো কেন্দ্রের বেশি দাঁড়াতে পারবে না। একটা কেন্দ্র দাঁড়ালো আর বড়জোর আর একটা কেন্দ্রে দাঁড়াবে, কিন্তু 2-এর বেশি কেন্দ্রে দাঁড়াতে পারবে না। তাহলে এই দীনেশ তোমার গোস্বামী কমিটির সুপারিশগুলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। এবার আমি বলবো যে ভারতবর্ষে একটা নির্বাচন যাতে প্রহসন না হয়, একটা সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে মানুষের একটা মূল্যবান যে অধিকার, রাজনৈতিক অধিকার, পলিটিক্যাল রাইটস, গণতন্ত্রে পলিটিক্যাল রাইটসের উপর আর কোনো রাইটস থাকতে পারে না ডেমোক্রেটিক সিস্টেমে। তাহলে সেই রাইটসটাকে মর্যাদা দেওয়ার দরকার। তাই টিএন সেশন মানে একটা সময় বলেছিলেন যে নির্বাচনে দুর্নীতি হয়, নির্বাচনকে দুর্নীতিমুক্ত করতে হবে, ছাপ্পা ভোট দেওয়া বন্ধ করতে হবে, বুথ ক্যাপচারিং বন্ধ করতে হবে, রিগিং বন্ধ করতে হবে, জাল ভোটাররা তারা ভোট দেয়, এগুলি বন্ধ করতে হবে। টিএন সেশন এইভাবে একটা লড়াই দিয়েছিলেন। তো এখন কথা হলো যে এবং আমরা লক্ষ্য করেছি যে রাজীব গান্ধীর যে সরকার,
তাকে তার এই কারচুপি বন্ধ করবার জন্যে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বাড়ানোর কথা 1989 সালে রাজীব সরকার একটা আইন পাশ করে 1988 সালে পাশ করে যে নির্বাচন কমিশন 1-এর বেশি সদস্য নিয়ে গঠিত হবে। তো 1990 সালে 89-90 সালে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার সেটাকে বাতিল করে দেয়। তারপর আমরা দেখব যে 1991 সালে কংগ্রেস দল বিশাল কারচুপি করে টিএন সেশন যেভাবে দুর্নীতিমুক্ত একটা নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া চালু হবে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে নির্বাচনে ব্যাপক দুর্নীতি হলো, ছাপ্পা ভোট হলো ইত্যাদি ইত্যাদি। তারপরে 1993 সালে দেখা গেল যে 3 জন সদস্য নিয়ে ইলেকশন কমিশন গঠনের ব্যবস্থা হলো, 3 জন সদস্য নিয়ে। এবার আমরা দেখব, তাহলে আমরা একটু আলোচনা করে নিই যে 1996 সালের আগে যে নির্বাচন ব্যবস্থাতে যে সংস্কারের কথা বলা হয়েছে, সেখানে আমরা দেখব যে 1988 সালে 61তম যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে দেখা যাচ্ছে যে 1988 সালে ভোটারদের ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। এটা একটা 1996-এর আগে একটা সংস্কারমূলক যে পদক্ষেপ সেটা চালু হয়েছে। তারপরে বলা হলো যে প্রাপ্তবয়স্কের যে প্রাপ্তবয়স্কের সংখ্যা বৃদ্ধি করতে হবে, প্রাপ্তবয়স্কের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এখানে 1988 সালে যে ল, সেই লয়ের এখানে বলা হলো যে নির্বাচন কমিশনে যারা আধিকারিক, যারা কর্মচারী, তারা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে। বুথ দখল বন্ধ করতে হবে, বুথ দখল হলে সেই কেন্দ্রের নির্বাচন বাতিল করতে হবে, স্থগিত করতে হবে, বাতিল করে দিতে হবে। ইভিএম মেশিন ব্যবহার করতে হবে, ইভিএম মেশিন, ইলেকটোরাল ভোটিং মেশিন, এটা ব্যবহার করতে হবে। এটা 1989 সালে রাজীব সরকার ঘোষণা করেছিল, ইলেকশন কমিশন ঘোষণা করেছিল। তো আমরা দেখেছি যে 1998 সাল থেকে ইভিএম ব্যবহার শুরু হয়েছে। 1998 সাল থেকে ইভিএম হচ্ছে ইলেকটোরাল ভোটিং মেশিন, এটা ব্যবহার হয়েছে 1998 সাল থেকে। এবার আমরা আরেকটা সংস্কারের কথা উল্লেখ করব 1996 সালে। আমি 96-এর আগে সংস্কারগুলো আলোচনা করলাম। আমরা বিভিন্ন কমিটির কথা বলেছি, যে সেই সব কমিটির কথা তোমরা জেনেছো। তারাকুণ্ডে কমিটি, ত্রিবেদী দীনেশ গোস্বামী কমিটি, আর.কে. ত্রিবেদী কমিটি ইত্যাদির কথা তোমরা জেনেছো। আমি আজকের যে ভিডিও, তাতে আমি 1996 সালে আমরা দেখব যে কি পরিবর্তনটা সংস্কারমূলক করা হয়েছে। পার্টির যে ক্যান্ডিডেট, তোমার পার্টির যে ব্যালট পেপারে যে নাম কিভাবে আসবে, সেখানে প্রথমেই বলা হচ্ছে যে যেগুলো হচ্ছে ইলেকশন কমিশন স্বীকৃত দল, ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত পার্টি, তাদের প্রার্থীর নাম আগে থাকবে। তারপরে তোমার কি হবে, তারপরে এটা লোকসভার ক্ষেত্রে হবে, এটা তোমার রাজ্য আইনসভার ক্ষেত্রেও হবে, এখানে রাজ্যসভা সেখানেও তাই হবে। তো প্রথম কথা হলো যে তোমার স্বীকৃত পার্টি, তারপরে অস্বীকৃত পার্টি, তারপরে নাম থাকবে অস্বীকৃত পার্টি কিন্তু ইলেকশনে অন্যভাবে দাঁড়াচ্ছে, নির্দল প্রার্থী দাঁড়াচ্ছে, তাদের নাম থাকবে। এবার আরও 1996 সালে যে নির্বাচনী যে সংস্কার, সেই সংস্কারে বলা হলো যে তোমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা গেলে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইলেকশনে দেখা গেল মারা গেল, 7 দিনের মধ্যে সেই পার্টিকে প্রার্থীর নাম ঘোষণা করতে হবে, একজনকে ঘোষণা করতে পারবে পার্টি। 4 নম্বর সংস্কার 1996 সালের সংস্কার, সেটা হলো যে প্রার্থীদের নামের বিন্যাস করতে হবে।
প্রার্থীদের নামের বিন্যাস, মানে প্রার্থী কার নাম আগে তারপরে কে, তাহলে স্বীকৃত পার্টির নাম আগে থাকবে, তারপরে আমি এটা বলেছি, তারপরে স্বীকৃতিহীন, হ্যাঁ, এই মানে ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত নয় এমন নামগুলো থাকবে, তারপরে নির্দল প্রার্থী থাকবে। তারপরে সুপারিশ 1996 যে অস্ত্র নিষিদ্ধকরণ, কোনো অস্ত্র আর্মস ব্যবহার হবে না ইলেকশনে। তারপরে সুপারিশ হলো যে মাদকদ্রব্য নিষিদ্ধ, মাদকদ্রব্য ইলেকশনের আগে এবং ইলেকশনের দিন নির্বাচন কেন্দ্রে ব্যবহার করা যাবে না। তারপরে তোমার ভোটারদের প্রচারের বিষয়ে কিছু নিয়ম আছে, যে ভোটারদের প্রচারের সময় তাদেরকে অধিকার দিতে হবে, তাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল বোঝাতে পারবে, কিন্তু কোনো রকমের ফোর্স প্রয়োগ করতে পারবে না। আর উপনির্বাচনের 6 মাসের মধ্যে তোমার এইগুলো আমরা 96 সালে সংস্কারে বললাম। এবার 1996 পরে কিছু কিছু সংস্কারের কথা উঠেছে ভারতের ইলেকশন ব্যবস্থাতে। এগুলো কি, যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে যে বিভিন্ন একটা মানে যে ব্যবস্থা আছে তার কিছু পরিবর্তন। যেমন ধরো, রাষ্ট্রপতি নির্বাচনে আগে ব্যবস্থা ছিল 10 জন প্রস্তাবক থাকবে, সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে তোমার 50 জন প্রস্তাবকের নাম থাকতে হবে, প্রস্তাবক থাকতে হবে। 10 জন ছিল আগে, 96 আগে, 96 পরে 10 জন, রাষ্ট্রপতি নির্বাচনে 10 জন থেকে সেটা 50 জনকে প্রস্তাবক হতে হবে, 10 জন হলে হবে না, আগে 10 জন ছিল। আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে আগে ছিল 5 জন, 1996 আগে ছিল 5 জন, আর 1996 সালের আগে পরে সংস্কার করে সেটা তোমার 20 জন প্রস্তাবকের কথা বলা হলো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে রাষ্ট্রপতির নির্বাচনের প্রস্তাবক 96 সালের পর থেকে 50 জন হইতে হবে, আর উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 96 পর থেকে তোমার 20 জন প্রস্তাবক হতে হবে। আমরা দেখব যে নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে ভারতীয় গণতন্ত্রে তোমার, আমি তো আইনের কথা বলেছি, 2002 সালের যে আইন, সে তোমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যে নির্বাচনে প্রচুর অর্থ দিয়ে মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে, তাদেরকে কনভিন্সড করা হচ্ছে, প্রভাবিত করা হচ্ছে ভোট দিতে, আবার শক্তি প্রয়োগ করা হচ্ছে। এগুলো ভারতের গণতন্ত্রে খুবই চিন্তার বিষয়। ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে খুবই একটা লজ্জা, এবং এটা একটা মানে কি বলবো, ভারতের যে একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, সেই দেশ হিসাবে ভারতের লজ্জা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে। তাই ভেঙ্কট চালাইয়া যে কমিশন, ভেঙ্কট চালাইয়া একটা কমিশন গঠিত হয়, ভেঙ্কট চালাইয়া কমিশন 36টি সুপারিশ করেছে। এই সুপারিশগুলো খুবই গুরুত্বপূর্ণ সুপারিশ হলো যে প্রথম, এবং এই সুপারিশগুলো মূল সংবিধানে যে 15 পার্টে ইলেকশন সম্পর্কে আলোচনা করা আছে, এবং 324 ধারায় ইলেকশন সম্পর্কে যেসব বিধি নিয়ম আছে সেগুলোকে ইফেক্টিভ করতে হবে, এবং সমাজ পরিবর্তন এবং গণতান্ত্রিক ধারণার আরও বিকাশ ঘটছে। তার জন্য ভারতের গণতন্ত্রকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে আরও কিছু মানে কি 36টা সুপারিশ করেছে। প্রথম সুপারিশ হচ্ছে ভেঙ্কট চালাইয়া কমিশনের প্রথম সুপারিশ হলো যে 1951 সালের জনপ্রতিনিধি আইন, 1951 সালের জনপ্রতিনিধি আইন, এটা আমি বলেছি, ইংরাজিতে বলেছি, এটা হলো দি রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট, জনপ্রতিনিধি আইন। এটাকে পরিবর্তন করতে হবে, এর ব্যাপক পরিবর্তন করতে হবে, এবং সেগুলিকে পরিবর্তন করে উন্নত মানের যে সিস্টেম গ্রহণ করা হবে সেগুলিকে কার্যকরী করতে হবে। নাম্বার 2, ভেঙ্কট চালাইয়া কমিশনের দ্বিতীয় সুপারিশ হচ্ছে যে তোমার
মানে মানে ইলেকশনের যে প্রার্থী হবে, হ্যাঁ, তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। আয় ব্যয়ের হিসাব দিতে হবে। তোমার এখানে আয় ব্যয় অনেক সময় হিসাব দেওয়া হয় না। প্রচুর অর্থ তোমার কালো টাকা থাকে, সেগুলো ইলেকশনে ব্যয় করে ভোটারদের কিনবার চেষ্টা করা হয়। তাই আয় ব্যয়ের হিসাব ভোটে প্রার্থী হওয়ার আগে ক্যান্ডিডেটকে জানাতে হবে। হ্যাঁ, ফর্ম ফিল আপের সময় নামের তালিকাতে যখন ফর্ম ফিল আপ হবে, ভোটারদের নাম নাম নথিভুক্ত করবার জন্য কারা কারা ক্যান্ডিডেট, সে তখন তাকে জানাতে হবে। 3 নাম্বার সুপারিশ, ভোটার আইডি দিতে হবে। তোমার জানো যে এটা চালু হয়ে গেছে, ভোটার আইডি বা পরিচয়পত্র, এটা চালু হয়ে গেছে। এটা এই কমিশনের একটা সুপারিশ ছিল এবং এটা বাধ্যতামূলক থাকতেই হবে ভোটার আইডি। প্রত্যেক ভোটারদের ভোটার আইডি থাকতে হবে, ভোট কর্মীদের ভোটার আইডি থাকতে হবে, ভোটের অফিসারদের, রিটার্নিং অফিসার, যে সমস্ত নির্বাচনের সঙ্গে যারা যুক্ত, প্রত্যেকেরই তোমার আইডি কার্ড থাকতে হবে, আইডেন্টিটি কার্ড থাকতে হবে, ভোটার পরিচয়পত্র থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে যে তোমার পোস্টাল ব্যালটের, হ্যাঁ, পোস্টাল ব্যালট নয়, যেটা হলো যে তোমার ব্যালট পেপারে যে ব্যালট বক্সে যে ভোট হয়, ব্যালট পেপারে ব্যালট বক্সে, সেটার পরিবর্তন করতে হবে। ব্যালট বক্সের পরিবর্তে তোমার ইভিএম মেশিন চালু করতে হবে। এটা এই ভেঙ্কটচালাইয়া এই যে কমিশনের রিপোর্ট, এটা কার্যকরী হয়েছে 1998 সালে। ইভিএম মেশিনের সাহায্যে ভোট করা হচ্ছে। 5 নাম্বার সুপারিশ হচ্ছে যে ইলেকশনের প্রচারে কোনো পার্টি, নির্দল প্রার্থী জাতপাতের বিষয়টা প্রচার করতে পারবে না। কমিউনালিজম অর্থাৎ সাম্প্রদায়িকতার ভিত্তিতে কোনো প্রচার করতে পারবে না, কোনো মিটিং মিছিল করতে পারবে না, ভাষণ দিতে পারবে না। প্রচারের সময় কোনো ধর্ম, কোনো ধর্ম এবং কোনো জাতপাতের বিষয়, এগুলিকে ব্যবহার করা যাবে না। 6 নাম্বার ভেঙ্কটচালাইয়া কমিশনের সুপারিশ। 6 নাম্বারে কমিশনে কি বলা হচ্ছে যে তোমার ইলেকশনের সময় তোমার কি বলবো যে ফোর্স প্রয়োগ করা হয়, বাহুবল প্রয়োগ করা হয়, ভয় দেখানো হয়, বোম্বিং করা। ইদানিংকালে তো বোম্বিং করা হয়, ইদানিংকালে তো গুলি করে হত্যা করা হয়, ভোটারদের আতঙ্ক সৃষ্টি করে যাতে ভোটাররা না আসে, সেই বুথ দখল করে নেয় পার্টির ক্যাডাররা। এটা দুঃখের, এটা খুব কষ্টের। ভোট আসার সঙ্গে সঙ্গে যেভাবে ভোটের আগে এবং পরে খুন হচ্ছে, এটা কিন্তু নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে না। তাই এখানে ফোর্স প্রয়োগের নিষিদ্ধ করা হয়েছে এবং এখানে আরও বলা হয়েছে যে বুথ ক্যাপচারিং, কারচুপি, এগুলো সব বন্ধ করতে হবে। 7 নাম্বার উইনার ক্যান্ডিডেট, জয়ী প্রার্থীকে তোমার কি করতে হবে যে 50% ভোট পেতে হবে। আমরা দেখছি আমাদের দেশে যে উইনার প্রার্থী কিন্তু 50% ভোট পায় না, হ্যাঁ, 40% ভোট পেয়ে, মানে সে হায়েস্ট ভোট পাচ্ছে। যতগুলো প্রার্থী বিভিন্ন পার্টির নির্দল প্রার্থী দাঁড়াচ্ছে, তাদের মধ্যে যে হায়েস্ট ভোট, কিন্তু 50% হলো না, ভোট ভাগ হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। তাই আমরা একটা কথা বলি যে সংখ্যাগরিষ্ঠ মানে কি 50%-এর উপরে সংখ্যাগরিষ্ঠতা। গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠতা প্রাধান্য পায়, কিন্তু আমাদের এটা একটা গণতন্ত্রের কলঙ্ক। সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেল না, 49% পেল, 48% সমর্থন, মানে বিশাল পপুলার পার্টি, তাও এরকম ভোট পাচ্ছে। দিস ইজ নট ডেমোক্রেসি। এই ভেঙ্কটচালাইয়া কমিশন এটা বলা হয়েছে যে 50% ভোট পেতেই হবে, 50%-এর উপরে ভোট পেতে হবে। এটা কিন্তু আমাদের এখনো কার্যকরী হয়। নেক্সট হচ্ছে 8 নাম্বার, যে নিয়োগ করার ক্ষেত্রে তোমার ইলেকশন কমিশনের যারা 3 জন সদস্য বর্তমানে আছেন, নিয়োগের ক্ষেত্রে ব্যবস্থা হবে যে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি গঠিত হবে নিয়োগের আগে, যে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন, তারপরে থাকবেন
স্পিকার থাকবেন, আর রাজ্যসভার তোমার ডেপুটি চেয়ারম্যান থাকবেন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান থাকবেন। তাহলে আমরা দেখছি যে প্রাইম মিনিস্টার থাকবেন, আর স্পিকার, লোকসভার স্পিকার থাকবেন, আর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান থাকবেন, আর তোমার থাকবেন বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দল। এই চারজন নিয়ে একটা কমিটি তৈরি হবে, আর এই কমিটির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি ইলেকশন কমিশনের সদস্যদের, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য দুজন যে ইলেকশন কমিশনার তাদেরকে নিয়োগ করবে। নিয়োগের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট হচ্ছে তোমার 9 নম্বর সুপারিশ হচ্ছে যে গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকারি এই কোনো লাভজনক পদে প্রার্থীরা থাকতে পারবে না, লাভজনক পদে প্রার্থীরা থাকতে পারবে না। অনেক সময় ইলেকশন কমিশনের সদস্যদের প্রলোভন দেখিয়ে তাদের পরবর্তীকালে সরকারি মন্ত্রী করা হবে, সরকারি বড় পদ দেওয়া হবে, এইসব প্রলোভন দেখিয়ে ক্ষমতাসীন দল তা ইলেকশন কমিশনারকে প্রভাবিত করে এবং নিজের স্বার্থে ব্যবহার করে। আমরা এর আগে দেখেছি এটা করেছে। এখানে প্রথম সুকুমার সেন প্রথম যিনি নির্বাচন কমিশনার ছিলেন, চিফ একজনই সদস্য, সেখানে তাকে পরে বড় পদ দেওয়া হয়েছে। তোমার আরও অনেকেই এটা করা হয়েছে। এটা ভারতীয় গণতন্ত্রের একটা ইলেকশন সিস্টেমের একটা কলঙ্ক। আর কথা কি, আর মানে 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইলেকশন অবাধ হবে, দুর্নীতি মুক্ত ইলেকশন হবে, ফেয়ার ইলেকশন হবে। কিন্তু ফেয়ার ইলেকশন আমরা আমাদের ভারতে আমরা দেখতে পাই না। সদাজাগ্রত জনমত আমাদের দেশে কিন্তু এখনও গড়ে ওঠেনি। মিডিয়া নিরপেক্ষভাবে কাজ করে, কিন্তু আবার অনেক সময় নিরপেক্ষভাবে কাজ করে না। তাহলে এটা আমাদের অবাধ নির্বাচন করতে হবে, দুর্নীতি মুক্ত নির্বাচন করতে হবে। এটা হলো বেঙ্কটচালায়া কমিশনের একটা সুপারিশ। এটা হলো 10 নম্বর। 11 নম্বর, ইলেকশনের আগে ভোটারদের আস্থা অর্জন করতে হবে। অনেক সময় ফোর্স প্রয়োগ করার ভয় দেখানো হয়। ভোট দিতে অনেক ভোটার আসে না, ভোট কাস্ট হয় না, এবং তাদের ভোট বিশেষ করে ক্ষমতাসীন দলের ক্যাডাররা, দলীয় কর্মীরা তারা ভোট দেয়। ইলেকশন বুথ কেন্দ্রের যারা অফিসার তারা কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করেন না। প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসার রয়েছেন, পুলিশ রয়েছেন, যে সমস্ত নির্বাচন কমিশনের আন্ডারে তখন পুলিশ, এমনকি এসপি, ডিএম, জেলা শাসক, তারাও কিন্তু নিরপেক্ষভাবে ভূমিকা পালন করেন না। আমরা দেখেছি যে লোকসভার নির্বাচন থেকে শুরু করে রাজ্য বিধানসভার নির্বাচন, বা শহরের পৌরসভার নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন, গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা যেটা হলো পঞ্চায়েতি রাজ, সেই পঞ্চায়েতি রাজের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সব স্তরে কিন্তু আমরা দেখি একটা রিগিং, জাল ভোট, কারচুপি, বুথ দখল। এখানে একটা ভয়ের আতঙ্ক পরিবেশ তৈরি হয়, যেখানে ভারতবর্ষ ইলেকশন গণতন্ত্রকে সফল করবে। ইলেকশনে যদি ঠিকঠাক না হয়, ভোটারদের আস্থা, ভারতবর্ষে যেভাবে ইলেকশন হচ্ছে তাতে জনগণের উচিত নোটাতে ভোট দেওয়া। নোটা অপশান আছে, যে কাউকেই পছন্দ না। যেভাবে নির্বাচিত যে যতই ব্যবস্থা করা হোক না কেন, সেই ব্যবস্থা ফলপ্রসূ হচ্ছে। আমি পরে আসছি। আমরা আরেকটা কথা বলবো যে তোমার আস্থা অর্জন করতে হবে। আর তারপরে তোমার 12 নম্বর সুপারিশ, আমি 36টা সুপারিশ বলতে পারবো না, তাই মোটামুটিভাবে আমি শেষ করব। ইলেকশন কমিশনে রাজ্যের প্রতিনিধি জানিয়ে ব্যবস্থা করতে হবে, রাজ্যের। আর কি যে 13 নম্বর হচ্ছে যে মাস মিডিয়া, গণমাধ্যম, সেগুলিকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে ইলেকশনের আগে। কোনো দলের পক্ষপাতিত্ব করে যদি খবর হয়,
তাহলে কিন্তু ভারতের নির্বাচন অবাধ নিরপেক্ষভাবে হতে পারবে না। যাই হোক, আমি নির্বাচনের ব্যাপারে যে সংস্কারগুলো আমরা আলোচনা করলাম খুবই তাৎপর্যপূর্ণ, এগুলো আমাদের মনে রাখতে হবে। আমি আর 2-4টি কথা বলে আজকের আলোচনা আমি শেষ করতে চলেছি। তোমরা জানো যে ভারতবর্ষে একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র, 140 কোটির মানুষের দেশ। চীন আমাদের থেকে জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু সমাজতান্ত্রিক, নামে মাত্র সমাজতান্ত্রিক, ডিক্টেটরশিপ। ও রাশিয়াতে ডিক্টেটরশিপ। আর আমাদের গণতন্ত্র, আমাদের ইংল্যান্ড, আমেরিকাতে গণতন্ত্র যেভাবে ফলপ্রসূ হচ্ছে, যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশে সেইভাবে নির্বাচন হয় না। এখানে নির্বাচনী ইশতেহারে পলিটিক্যাল পার্টিগুলোর যে বক্তব্য পাওয়ারে আসলে সেগুলো যদি একটাও না করে, জনগণ কিন্তু তাকেই আবার নির্বাচিত করে। যারা ক্ষমতায় দেয় তারাই গায়ের জোরে, অর্থ বলে তারাই কিন্তু নির্বাচিত হতে চায়। এখানে কিছু ভোটার আছে সচেতন, তারা সরকার পরিবর্তনে ভূমিকা নিতে পারে, কিন্তু তাদের কোনো উপায় থাকে না। এই গণতন্ত্র হচ্ছে একটা বিকৃত গণতন্ত্র। এই গণতন্ত্র হচ্ছে একটা পাশবিক শক্তির গণতন্ত্র। এই নির্বাচন হচ্ছে পাশবিক শক্তির সঙ্গে যুক্ত। এই নির্বাচন হচ্ছে তোমার অর্থনৈতিক শক্তির সঙ্গে যুক্ত, নিরপেক্ষ নির্বাচন নয়। যতই আমরা সুপারিশগুলোর কথা আমরা বলি না কেন, বিভিন্ন সময়ে সুপারিশ, ওগুলো হচ্ছে তত্ত্ব কথা। আমরা দেখছি, আমরা চাক্ষুষ, আমরা চোখে দেখছি যে নির্বাচন অবাধে হতে পারে না। মানুষকে ভোটারদের নিয়ে ভেটা খেলা করে শাসক শ্রেণী, বিরোধী দল। শাসক শ্রেণী আলাদা হতে পারে না। আজকের যারা শাসক, আগামী দিনে তারা বিরোধী দল। আজকের যারা বিরোধী, আগামী দিনে তারা শাসক দল। ক্যারেক্টার এক, মানুষ পাল্টায় না, পার্টি পাল্টায়, জামা পাল্টায়। শোষণের, অত্যাচারের স্বরূপের পরিবর্তন হয়। অত্যাচারই থাকে, শোষণই থাকে। কায়েমি স্বার্থ যারা স্বার্থ সিদ্ধি করে, যারা ক্ষমতায় আছে, আজকে যারা বিরোধী, গণতন্ত্র রক্ষার কথা বলে, তারাই আবার ক্ষমতায় গিয়ে গণতন্ত্রকে হত্যা করে। যারা গণতন্ত্রের কথা বলছে, যারা অবাধ নির্বাচনের কথা বলছে, চিৎকার করছে, রাজনৈতিক বিশ্লেষক হোক, সমস্ত কিছু সুবিধাবাদী মানসিকতা। আজ আমাদের দেশে রাজনৈতিক বিশ্লেষকরা যথাযথভাবে, নিরপেক্ষভাবে সত্যি কথা তাদের বলার ক্ষমতা নেই। তারা সত্যি কথা বলতে পারেন কিন্তু বলেন না। তাই সাধারণ ভোটার হচ্ছে সাধারণ মানুষ। ভারতবর্ষের যতই খাতা কলমে লেখাপড়া আর কথা বলা হোক না কেন, সবটাই জল মিশানো, অনেকটাই জল মিশানো আর কি। শিক্ষিত এত পার্সেন্ট, স্বাস্থ্যের উন্নতি হয়েছে এত পার্সেন্ট, দারিদ্র্যের দূরীকরণ হয়েছে, এই সমস্ত কথা বলা হয়। এত পাইয়ে দেওয়ার যে পলিটিক্স, একটা সুবিধা তৈরি করে দেওয়া মানসিকতা, সুবিধা নিয়ে ভোট দেওয়া, এটা কিন্তু গণতন্ত্র নয়। এটা কিন্তু নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ নয়। স্বাধীন নিরপেক্ষভাবে ভোট দেওয়া। আমি অর্থের দ্বারা আমি প্ররোচিত হচ্ছি, আমি ভয়ে ভীত হয়ে ভোট দিচ্ছি, এটা কিন্তু অবাধ নির্বাচন নয়। তাই আমাদের আর একটা কথা, যে যদি আমাদের দেশে যেভাবে নির্বাচিত প্রতিনিধিরা সব থেকে বেশি করাপ্টেড, অনেক মানুষ করাপশনের সঙ্গে যুক্ত আছে, অর্থ লোপাট করা, অর্থ আত্মসাৎ করা, লোক ঠকানো সব আছে। কিন্তু পলিটিক্যাল পার্টির লিডাররা, জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের টাকায় তারা গাড়ি চড়ে, তাদের সুযোগ সুবিধা প্রচুর। এটা গণতন্ত্রের নামে এক স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র। এটা মানুষকে বুঝতে হবে। আজকের মানুষকে বুঝতে হবে যে গণতন্ত্র মানে এটা নয়। আমি সরকারের সুযোগ পাবো, আমি তাকেই ভোট দেব। আমাকে ভবিষ্যৎ দেশ গঠনের কথা ভাবতে হবে। আমার
আমাকে দেখতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো কী স্লোগান দিচ্ছে, যে ধর্মের স্লোগান দিচ্ছে, না যা দেশের জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হবে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আর একটা কথা, তাহলে এদের কিন্তু সুবিচার হয় না। এদের বিচার ব্যবস্থা যতই স্বাধীন ও নিরপেক্ষ হোক না কেন, রাজনীতির দ্বারা প্রভাবিত। গণতন্ত্রের শেষ কথা বলে জনপ্রতিনিধি। তার জনপ্রতিনিধি যদি সৎ না হয়, জনপ্রতিনিধির আন্ডারেই নির্বাচন সিস্টেম, ইলেকশন সিস্টেম, তাহলে এবং দেশের যারা কর্মচারী আমলা আছেন এবং যারা ইলেকশন কমিশনের অফিসার রয়েছেন, ইলেকশন কমিশনের যারা কর্মচারী রয়েছেন, তারা প্রত্যেকেই প্রভাবিত হচ্ছেন জনপ্রতিনিধিদের দ্বারা। সুতরাং এই যে প্রভাবিত হওয়া, এটা অন্যায়, এটা অন্যায়। সততার ভিত্তিতে, যেটা ডেমোক্রেসি, মুখে ডেমোক্রেসি, হ্যাঁ, গণতন্ত্র শুধু খাতা কলমে, নির্বাচনের সংস্কারের ব্যাপারে যেসব বক্তব্য আছে, যার জনপ্রতিনিধি প্রার্থী হিসাবে যখন তার হিসাব দাখিল করছে, 5 বছরের পরে তার 100 গুণ টাকা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কোথায় নির্বাচন কমিশন? কোথায় নির্বাচন কমিশন বিচার করে? কোথায় সুপ্রিম কোর্ট বিচার করে? কোথায় হাইকোর্ট বিচার করে? সাধারণ মানুষের টাকা, পরোক্ষ ট্যাক্সের পয়সা, পরোক্ষ ট্যাক্স দেয় বেশি সংখ্যক মানুষ, আর সেই ট্যাক্সের পয়সায় যারা আমলা তাদের বেতন হয়। সেই পরোক্ষ ট্যাক্সের পয়সায়, জনগণের পয়সায় জনপ্রতিনিধিদের একটা অনারিয়াম দেওয়া হয়, তাদের বিশাল সুযোগ সুবিধা দেওয়া হয়। তারপরেও তারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। এটা মানুষ দেখেও যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এটা দেখেও মানুষ যে নোটাই ভোট দিচ্ছে না। এখানে রাজনৈতিক চেতনার অভাব, না হয় তারা সুবিধাবাদী। আমাদের মনে এই সুবিধাবাদ কাজ করে। তাই আমরা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমরা হচ্ছে সচেতন হওয়ার জন্য আমরা সাবজেক্ট পড়ি। আমাদের রাজনীতির বিশ্লেষণটা নিরপেক্ষ হতে হবে। আমরা টিভিতে, গণমাধ্যমে যে রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলেন, ভাষণ দেন, তার দলের হলে সবটাই ঠিক, এটা তো ঠিক না। আবার বিরোধী হলে দল ঠিক করলেও, সরকারি দল ঠিক করলে সেটা মানতে চায় না, এটা তো ঠিক না। যেটা সঠিক, ট্রুথ ইজ আ ট্রুথ, এটাই মানুষকে মনে রাখতে হবে। যাক, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমার অনেক বক্তব্য আছে ছাত্রছাত্রীদের কাছে, যে ইলেকশন সিস্টেম, যে আমার একটা ডেমোক্রেসিতে যে ইলেকশন সিস্টেম, এটা প্রচুর খরচ হয়, হাজার হাজার কোটি টাকা খরচ হবে। ইলেকশনের পরে একটা সাধারণ মানুষের উপরে চাপ পড়বে, অর্থনৈতিক চাপ পড়বে। আর এই সাধারণ মানুষের যে ভোটার, এই ভোটারদের ভেটা খেলা করছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পলিটিক্যাল পার্টির। কোনো লিডার স্বচ্ছ নয়, হয় নিজে সৎ হলেও সে তার দলের দুষ্কৃতীদের, পলিটিক্যাল দুষ্কৃতীদের তার সহযোগিতা করছে। কি করে হয়? যাদের বাহুবল, যারা 10,000 ভোট করাতে পারে, তাদেরকে ছাড় দেওয়া হয়। প্রশাসন, সমস্ত কিছু, সব কিছু এই ইলেকশনের যে করাপশান, সেই ইলেকশনের করাপশানের সঙ্গে যুক্ত। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি।